This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আগামীকাল পবিত্র ঈদ, গোটা বাংলাদেশে মানুষের মধ্যে ঈদের একটা বেশ খুশির ভাব, খুশির ঈদ যেহেতু, ভারতেও তাই, পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় ঈদের কালকে আনন্দে মাতোয়ারা হবেন অনেক মানুষ, নামাজ পাঠ হবে। এই সব মিলিয়ে যখন বাংলাদেশে আমরা উৎসবের একটা মেজাজ দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে শঙ্কার মেঘ কাদের মধ্যে? না, আওয়ামী লীগ। 15 বছর তারা বেশ উৎসাহের সঙ্গে ঈদ পালন করতে পেরেছে, কিন্তু অনেকেই যাদের পলাতক জীবন, তাদের মধ্যে সেই ঈদের আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে। অনেকে বাড়ি ফিরছেন, ঢাকা শহর শোনা যাচ্ছে, যারা ঢাকাতে রয়েছেন অনেকেই তারা জানাচ্ছেন যে ঢাকা বেশ একটা অন্য মেজাজে রয়েছে, চিরচরিত জ্যাম জট এসব অনেকটাই কম। কিন্তু তার মধ্যেও বহু মানুষের মধ্যে ঈদের সেই আনন্দ নেই। আওয়ামী লীগের কথা শুধু কেন বলবো? ঈদের আনন্দে তো বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরাও সেই আনন্দে সামিল হন বিভিন্নভাবে, ভিন্ন ধর্মের হলেও, কিন্তু তাদের মধ্যে কি সে আনন্দ রয়েছে? চিন্ময় কৃষ্ণ দাসের যে বেল, অনেকেই বলছেন তিনি ঈদের পর তার জামিনের শুনানি হবে, সেই শুনানিতে কি নিষ্পত্তি হবে, তার কারণ 90 দিনের বেশি অতিক্রান্ত। এই সব মিলিয়ে একটা বেশ কঠিন পরিস্থিতি। একদিকে যেমন এইরকম একটা পরিস্থিতি রয়েছে, তখন আমরা দেখলাম 7 সিস্টার্স নিয়ে বেশ একটা বক্তৃতা দিয়েছেন, ওখানে উল্লেখ করেছেন, চীনকে সেখানে বেশ তাতাচ্ছেন তিনি। এই বিষয়গুলো যেমন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সার্জিস আলমের একটা বক্তব্য। তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, 86 বছরে ডক্টর ইউনূসকে আগামী 5 বছর দেখতে চান, মানে 91 বছর পর্যন্ত তার আগামী 5 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন, সেটা নির্বাচিত হলে। কিন্তু নির্বাচিত মানে নির্বাচন তো করতে হবে, কিন্তু নির্বাচন ছাড়া যদি 5 বছর চালাতে হয়, তাহলে কি একটা, কেননা হচ্ছে সার্জিসদের যিনি গুরুদেব আছেন পিনাকি ভট্টাচার্য, তার একটা বেশ দেখলাম, তিনি দেখছেন যে বিএনপিকে বাগে আনা যাচ্ছে না, গালাগালি খিস্তি প্রচুর হয়েছে, বিএনপির থেকে কাজকর্ম সুবিধা যখন বাগিয়ে নেওয়া গেছে সবই হয়েছে, কিন্তু বিএনপিকে বাইরে রেখে নির্বাচন, আর ততোধিক বিএনপির নেতারা নির্বাচন চাই বলে একেবারে ডক্টর ইউনূসের কান ঝালাফালা করে দিচ্ছেন। ডক্টর ইউনূস কোথায় যাবে? কারণ নির্বাচন শুনলে তার গায়ে জ্বর আসছে, কোনোদিন নির্বাচনই দাঁড়াননি, করেনি, তো তিনি নির্বাচন কি করবেন? এরকম একটা পরিস্থিতিতে সার্জিস আলম যখন বলছেন, তখন অনেকে হয়েছে যদি বিএনপিকে একটু বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসা যায় একটা জাতীয় সরকারে, তাহলে অনেকগুলো উদ্দেশ্য পূর্ণ হবে। আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে, বিএনপিকেও ক্ষমতার বলয়ের মধ্যে আনা যাবে, এভাবে যদি 5 বছর পর দেখা যাবে সেখানে সরকার থাকবে, একটা কিছু ব্যবস্থা তৈরি করে তারা নির্বাচনে যাবেন। কিন্তু তার আগে এইগুলো একটু যদি ভেবে প্ল্যানটা করতো, মেটাকুলাস ডিজাইনে একটা চ্যাপ্টার একটু ঠিক ছিল না, ওটাকে যদি ব্যালেন্স করে করতো, মানে সংসদটা যদি না ভেঙে দিত, তাহলে দুকুলি রাখা যেত। আমার তো তাই মনে হয়, যেটুকুনি বুঝতে পারছি, এবং সেটা করা সম্ভব ছিল। মেটাকুলাস ডিজাইনে শুধু ওই অংশটা ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত চর্চাতে থাকব। রয়েছেন আমাদের স্টুডিও প্যানেল, তাদের কাছে সবার কাছেই যাব, কিন্তু প্রথমে একটু নেব সার্জিস আলমের সেই বক্তব্যকে ঘিরে একটি প্রতিবেদন। ঘরে বাইরে সমালোচনায় বিদ্ধ ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আর্থিক থেকে সামাজিক নানা ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার খতিয়ান। এরই মাঝে সোশ্যাল ওয়েলে ভেসে উঠেছে একটি বার্তা। জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সার্জিস আলম সোশ্যাল মাধ্যমে লিখেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।
সার্জিস আলমের এই বার্তা সোশ্যাল ওয়েলে ভেসে উঠতেই কমেন্টে ভরে গেছে। সার্জিসের বার্তাতে উঠেছে সমালোচনার ঝড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কলমে ইউনূস নেতৃত্বে একটি দল তৈরি হচ্ছে। কেউ কেউ বলছেন মৌলবাদী রাষ্ট্র তৈরি হচ্ছে বাংলাদেশ। 22 তারিখে একটা সংঘাত হয়েছে, ওর মধ্যে আর্মি একটা গুড ইমেজ, এটা বাংলাদেশ আর্মির একটা গুড ইমেজটা নষ্ট করলো। এই যে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলো, তার আগেন্স্ট একটা সাজেস্ট করলো, একটা তৃতীয় পোস্ট বেরোলো এক চ্যানেলে যে তোমরা এসব করছো কি, ওপেনলি করছো কি। ওরা উনি জিজ্ঞেস করতে গেছিলেন যে আপনি কাকে ফেব্রুয়ারি মাসে যে আপনি একটা বক্তৃতা দিলেন কার জন্য, ওরা আর্মি চিফকে কথা বলছে। তো এই যে আপনি যে বলছেন এই যে এজিটেটর্স গুলো একটা নতুন একটা কি দল বানিয়েছে নাগরিক ফাগরিক নাম নিয়ে, ওদের মধ্যে তো নিজে ফাড় হয়ে গেছে ওরা। আপনি যদি একটা ভিডিওটা ভালো করে দেখেন, প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলো এই যে যারা এজিটেটর্স আছে, যার মধ্যে নাহিদ মাঝখানে আছে, ওর আশেপাশে দাঁড়াবার জন্য জায়গাই নেই। তো হাসনাত কোন জায়গা থেকে কাকে পেছনে ঠেলছে, কেউ বাই দিকে ঠেলা যাচ্ছে, কেউ দায় দিকে ঠেলা যাচ্ছে। এদের মধ্যে একটা মনে আছে কি আমরা যে একটা নতুন ফ্রেশলি অ্যাটেনশন পেয়েছি, এই যে মিডিয়া অ্যাটেনশন আমরা পেয়েছি, যার মধ্যে মিডিয়া ক্যামেরা আছে, আমার উপরে ফোকাস হোক। তো এদের একটা ক্ষুদ্র মাইন্ডসেট, ওই মাইন্ডসেট নিয়ে এরা রাজনীতি করছে। বোঝাই যাচ্ছে যে পার্টিটা ইউনুসি তৈরি করেছেন, উপদেষ্টা মন্ডলীর নিয়ে একটা পার্টি। এর আগে যখন রাজা সরকার কিংস পার্টি বলে বলা হতো, জেনারেল জিয়া যখন ক্ষমতা দখল করলেন উনি নিজের পার্টি করলেন বিএনপি, এবং এরশাদ যখন পার্টি করলেন তখন জাতীয় পার্টি করলেন। এরাও তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা সেম কিংস পার্টি হিসেবে এসে হাজির হচ্ছে। এখন যদি নির্বাচন হয়, নির্বাচনে কি হবে আমরা তো জানি না। নির্বাচনে যদি এই পার্টি জিতে আসে, নিশ্চয়ই ভারত সরকার বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, সে দেশের গণতন্ত্রের মাধ্যমে যারা নিতে আসবে তাদের সঙ্গে ভারত সরকার সম্পর্ক রাখবে। ভারতের পড়শি দেশে ক্রমে ক্রমে তো তলানিতে ঠেকেছে অর্থনৈতিক অবস্থা। হাসিনা সরকার ভারতকে বন্ধু দেশ বলে ডাকতো, সেখানে কিনা ইউনূসের চক্ষুশূল সেই ভারতই। ভারত নির্ভরতা কাটাতে কোথায় না কোথায় দৌড়চ্ছেন ইউনূস। এই যেমন সম্প্রতি চীনের সঙ্গে একাধিক বিষয় নিয়ে মৌ স্বাক্ষর করেছেন মোহাম্মদ ইউনূস। পাকিস্তান চীনের পর রাশিয়ার সঙ্গেও সখ্যতা বাড়াতে চেষ্টার কসুর নেই ইউনূস সরকারের। রাশিয়ার দরবারে বাংলাদেশ। রাশিয়া থেকে আটা সহ নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার আমদানি করার কথা বলেছে ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূস সম্প্রতি সাক্ষাৎ করেছেন রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে। একটি বৈঠকও হয়েছে তাদের মধ্যে। রপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আর্থিক সমস্যা, আটা সার আমদানির বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। বাংলাদেশ থেকে বেশি সংখ্যক পড়ুয়া যাতে রাশিয়া যায় সে সম্পর্কেও জানানো হয়েছে মোহাম্মদ ইউনূসকে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতে। সেই আবহেই রাশিয়ার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টায় মোহাম্মদ ইউনূস। তাই প্রশ্ন উঠছে, ইউনূসের ভারত বিদ্বেষী মনোভাব কি দিন দিন বেড়েই চলেছে? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভারত বিদ্বেষ ডক্টর ইউনূসের মধ্যে রয়েছে। ভারতের থেকে আসলে তিনি সব দেশ থেকে একটা ওয়ার্মনেস আশা করেন, তার মতো জ্ঞানীগুণী পণ্ডিত তারা এটা আশা করেন। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বা কোনো কিছু অবস্থানগত জায়গায় ইউনূস প্রভাবিত হন বিভিন্ন সময়। এটা একদিন দেখিয়ে দেবো, যখন তিনি রাজনীতিতে আসেননি তার আগে কিছুদিনের সংক্ষিপ্ত তার একটা রাজনৈতিক জীবন ছিল। 3 সপ্তাহে নাগরিক শক্তি বলে পার্টি করেছেন, 3 সপ্তাহ পরে সে পার্টি একদম উঠে যায়। এরকম একজন ব্যক্তি, তার অনেক কিছু খোয়াইশ রয়েছে, সেগুলো পূর্ণ করার একটা ব্যাপার রয়েছে। তবে সার্জিস আলমের মন্তব্যটা খুব ইন্টারেস্টিং। এই কিছুদিন আগে গালাগালি দিচ্ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, মানে ওর আরেকজন সমন্বয়ক সে যেরকমভাবে গালাগালি দিল তাতে মানে নানা রকম। আবার বলছেন তিনি নাকি স্টেটসম্যান। অদ্ভুত ব্যাপার সত্যি। মানে কখনো হচ্ছে তৈলমর্দন, কখনো হুমকি, এর মধ্যে দিয়ে একটা সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। এরকম যদি হয় তাহলে স্বাভাবিকভাবে রাজনৈতিক শত্রু হিসাবে আওয়ামী লীগের দুর্দশাটা বুঝতে পারি, কিন্তু সাধারণ জনতা, একটা বিপুল জনসংখ্যার যেখানে শ্রমশক্তি রয়েছে, তাদের উপর কি অবস্থা তৈরি হচ্ছে এগুলো সহজেই অনুমেয়। আমি আরও একবার একটু ডক্টর ইউনূসের বক্তব্য একটু শোনাতে চাই। ডক্টর ইউনূস সেই যেখানে 7 সিস্টার্স নিয়ে কি মন্তব্যটা করেছেন, তারপর আমি এক এক করে আপনাদের কাছে যারা রয়েছেন বিচার বিশ্লেষণ করেন তাদের কাছে আসব, এবং প্রতিবেদন অবশ্যই আরও আছে আমাদের, আপনাদের কাছে তুলে ধরবো। যাব ডক্টর ইউনূসের সেই মন্তব্যটার দিকে।
7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path. চায়নার অর্থনৈতিক প্রগতি হতে পারে যদি সেভেন সিস্টার্সকে নিয়ে তারা ভাবে। তার কারণ হচ্ছে সেভেন সিস্টার্স মানে হচ্ছে উত্তর পূর্বে যে 7টি রাজ্য রয়েছে সেখানে তারা করতেই পারে এবং বাংলাদেশেরও তাতে বৃদ্ধি হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ এটা যেহেতু তাদের সমুদ্র একটা বড় অংশ তারা রয়েছে, নানাভাবে চীনকে কখনো উস্কানি, কখনো রাশিয়ার দিকে অ্যাপ্রোচ। ঠিক কী চাইছেন ডক্টর ইউনূস? কাজ তাদের প্রচুর করতে হবে, সেটা তারা বলেনও। প্রচুর কাজ তাদের বাকি রয়েছে, কারণ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে গেলে প্রচুর কাজ তাদের করতে হবে। কিন্তু কাজের কাজ কি হচ্ছে, মানে কার্যকরী কাজটা তখনই সাকসেসফুল হয় যখন এটা কার্যে পর্যবসিত হয়। সেটা কতটা হচ্ছে প্রথমে বোঝার চেষ্টা করব এটা, তারপরে পরবর্তী অধ্যায়গুলোতে যাব। রয়েছেন স্টুডিওতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর দেবাশিস নন্দী। ডক্টর দেবাশিস নন্দীকে আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রতন হাতি এবং আমাদের সঙ্গে যোগদান করছেন শাওন সরকার। বাংলাদেশ থেকে যোগদান করছে শাওন সরকার। শাওন হচ্ছে ছাত্রলীগের নেতা। আমি শাওনের কাছেই প্রথমে জানতে চাইব যে বাংলাদেশে প্রথম জানতে চাইব ঈদের এই যে একটা খুশির ঈদ, একটা উৎসবের মেজাজ, অনেকেই বলছেন ঢাকা অনেক শুনশান, সবাই গ্রামে ফিরে গেছেন যে যার দেশের বাড়িতে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগ, শ্রমিক লীগ, তাদের কি অবস্থা? ঈদের আনন্দ কি রয়েছে না সম্পূর্ণটাই মাটি হয়ে গেছে? জি আসসালামু আলাইকুম। জি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই শোতে ইনভাইট করার জন্য। আমি বেশি কিছু বলবো না, আমি এটুকু বলবো আমাদের এই ক্রান্তিকালের সময়ে আমাদের সারা বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা, যেমন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে নিয়ে ঢাকা এবং গাজীপুরে এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় খুব এই বেতন বোনাস নিয়ে খুব আন্দোলন হচ্ছে এবং ওনারা কিছু কিছু নিউজ দেখাচ্ছে যে অনেকেই দেশের বাহিরে বা দেশে গ্রামে যাচ্ছে, ওনারা ঈদ উদযাপন করছে আনন্দভাবে, কিন্তু তা না, ওনারা আসল যে নিউজটা ওনারা এটা পাবলিশ করতেছে না। বাংলাদেশের যত মিডিয়া আছে তত এই মিডিয়া ওনারা ভুল তথ্য দিচ্ছে আপনাদেরকে এবং আমাদের যে ভারতবর্ষ, আপনারা যারা নিউজ এবং মিডিয়া বাইরে আছেন তারা আপনারা সত্যটা দেখতেছেন যে বাংলাদেশে গণমাধ্যমে আমরা যেভাবে মোবাইলের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে যে নিউজটা দিচ্ছি সারা বাংলাদেশে এই ক্রান্তিকালীন সময়ে, এবং কিছু কিছু মানুষ ওনাদের বাড়িতে যেতে পারছে না,
ওনারা ভাড়া বাড়িয়ে দিয়েছে এবং টোল বাড়িয়ে দিয়েছে। ওনারা রাস্তাঘাটে ছিনতাই, পকেটমার, অনেক কিছু ওনারা মানে লাইভে এসে কান্নাকাটি করতেছে, কিন্তু এই সত্যটা ওনারা দেখাচ্ছে না মিডিয়ার মাধ্যমে। কারণ আমাদের এই গত 50 বছরে এরকম ভোগান্তি হয় নাই। এই রোজার ঈদে ওনারা যে ভোগান্তি জনগণকে দিয়েছে, জনগণের কাছে কোনো মিডিয়া কোনোভাবে যেতে পারছে না। কারণ ওনারা ওনাদের মাধ্যমে 2-4 জন লোক সেট করে ওনাদের বক্তব্য নেয় যে আপনারা কিভাবে দেশে যাচ্ছেন বা কিভাবে কি করতেছেন আপনারা বলুন। ওনারা যা শিখিয়ে দেয় ওনারা তাই বলে, আসলে তা না। আপনারা ইন্ডিয়া, ভারতবর্ষে যারা আছেন তারা গণমাধ্যমে জানতে পারেন যে বাংলাদেশের এই যে ঢাকা এবং আমাদের গাজীপুরে শ্রমিক আন্দোলন হচ্ছে বেতন বোনাস নিয়ে। কোনো বোনাস বেতন নিয়ে ফ্যাক্টরির মালিকের সাথে কথা হচ্ছে, কিন্তু ফ্যাক্টরির মালিকেরা ওনাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না। হাজার হাজার মানুষকে রাস্তায় মারধর করছে পুলিশ, এটাও মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতেছে না। এবং আমাদের যে আমাদের ঢাকায় আপনার হলো এই আগের যে ভাড়াটা ছিল আপনার হলো গ্রাম অঞ্চলে যে ভাড়া 1000 টাকা ভাড়া, ওই জায়গায় ওনারা 1500 টাকা করে দিয়েছে এবং রাস্তাঘাটে মানুষ বের হতে পারছে না। কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিল। 16 বছর ক্ষমতায় থাকাকালীন জনগণ কোনোদিনও এই ভোগান্তি হয় নাই, কোনোদিনও এরকম নির্যাতনের শিকার হয় নাই। এই ইউনূস সরকারের আমলে গত 50 বছরের দেশে যত লুটপাট না হয়েছে, এই ইউনূস সরকারের আমলে সে লুটপাট হয়েছে। এই ইউনূস সরকারের আমলে দেশের নির্যাতন, গুম, খুন হচ্ছে এবং এই ইউনূস সরকারের আমলে আমাদের মতো অসহায় যারা ছাত্রলীগ করে, যারা আওয়ামী লীগ করে, যারা যুবলীগ করে, তারা বাড়িতে যেতে পারছে না। তারা এই মার সাথে দেখা করতে পারছে না। আমার মা অসুস্থ, আমি মার সাথে কথা বলবো, 2-1 মিনিট কথা বলে কিন্তু মা বলে বাসায় আসো, কিন্তু বাসায় যাওয়ার পরিস্থিতি ওনারা রাখে নাই। বাসায় গেলেই অ্যারেস্ট করে, শত শত মামলা দিয়ে রাখছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মীদেরকে। এবং আমাদের গাজীপুরের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, আমাদের গাজীপুরের সাবেক মেয়র আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই, উনি কর্মীদের খোঁজ খবর নিচ্ছে এবং উনি নির্দেশনা দিয়েছে যে যারা বিপদে পড়বে তাদের পাশে তোমরা খাড়াবা এবং যাদেরকে ওই রাস্তাঘাটে যাদেরকে হয়রানি করবে, তোমরা যারা ছাত্রলীগ আছো, যুবলীগ আছো, তারা সবাই জনগণের শাওন, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রাথমিক পরিস্থিতিটা এই ধরনের কিছু ছবি দেখতে পেয়েছি। আর এই বিষয়ে বিশেষ অভিজ্ঞ যে ব্যক্তি রয়েছেন, বাংলাদেশের দীর্ঘদিন বিভিন্ন সময় গেছেন এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে নিয়ে তার যে চর্চা রয়েছে, রতন হাতি অতীতেও আমাদের এই জনমতে তিনি বারবার করে বিভিন্নভাবে তিনি অ্যাওয়ার করেছেন বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি। আপনি শুনলেন শাওন সরকারের বক্তব্য। গাজীপুর একটা, আপনি খুব ভালো করে গাজীপুর চেনেন, ওই জায়গায় এরকম রাস্তা এবং আওয়ামী লীগের যাদের, তাদের কাছে ঈদের আনন্দ নেই, ম্লান হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। এবং শাওন দুবার এই কথাটা বলল যে ক্রান্তিকালীন সময়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, ক্রান্তিকালীন সময় বলছে। মানে একদিকে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তারা যেমন তারা রয়েছে, তারা এই অবস্থায় পাশে দাঁড়াবার পরস্পরকে তারা নির্ভরতা দিচ্ছে। আবার অন্যদিকে হয়েছে ডক্টর ইউনূসের সময়কার একটা পরিস্থিতি সে তুলে ধরলো যে যেখানে ঈদের আনন্দ সবার জন্য নয়। 50 বছর এটা হয়নি, এটা বক্তব্য। রতনদা, কেন এরকম হচ্ছে বলে মনে হচ্ছে? আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে ঈদের এই রকম ম্লান উৎসব কোনোদিন দেখা যায়নি। তার কারণ লুট, চাঁদাবাজি, ধর্ষণ, রেপ থেকে আরম্ভ করে লুটতরাজ থেকে শুরু করে মার দাঙ্গা থেকে বিরোধীদের যে পরিস্থিতি হয়েছে, ব্যবসা বন্ধ মাইনরিটিদের, এবং যেভাবে লুটতরাজ হয়েছে, যেভাবে যা ঘটনা, আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে কিছু, মানব অধিকার বলে কিছু নেই। হ্যাঁ, যা সাংঘাতিক অবস্থা। মানুষের হাতে টাকা নেই। 8,500 গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র 1800 ইন্ডাস্ট্রি চলছে, তাও টিম করে চলছে। বাইং হাউস সব পালিয়ে গেছে। মেন তো বাইং হাউস চলে গেছে। আমি আগেও বলেছি যে বাইং হাউস না থাকলে ইন্ডাস্ট্রি চলবে কী করে, তারাই তো অর্ডার দেয়। সব চলে গেছে। বাংলাদেশের লোকের হাতে টাকা নেই, ঈদের জামা কাপড় কিনতে পারিনি। বাংলাদেশ থেকে আমার বিভিন্ন জায়গায় খবর আছে
তারা জামা কাপড় বাড়ির ছেলে মেয়েদের বউদের বাড়ির কাউকে জামা কাপড়ও দিতে পারে এইটা আওয়ামী লীগের ক্ষেত্রে এটা হয়েছে একটা বৃহৎ অংশ, কিন্তু বাদ বাকিদের ক্ষেত্রে ঈদের আনন্দ নেই, এটা আবার বিশ্বাসযোগ্য নয়। না, ঈদের আনন্দ সেটা কয়েক পার্সেন্ট মানুষ। বাংলাদেশে তো ব্যাপার হচ্ছে বাংলাদেশটাকে জানতে হয় ভালো করে। বাংলাদেশটা মেন ছিল গরিব আর বড় লোক, বাংলাদেশে মধ্যবিত্ত বলে কিছু ছিল না। হাসিনা এই কয়েক বছরের মধ্যে নিম্ন মানে একবারে গরিব সম্প্রদায়কে তার মানে 83 লক্ষ কোটি টাকার যে বিওটি এবং তার যে উন্নয়ন, তার ফলে বাংলাদেশে একটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী একটা তৈরি হয়েছিল এবং আজ উন্নতিশীল দেশের জায়গায় সে আস্তে আস্তে উঠে আসছিল। কিন্তু বাংলাদেশে যারা বড় লোক তারা বিরাট বড় লোক, হ্যাঁ, তাদের তো আনন্দ আছে, কিন্তু বাংলাদেশে তো গরিবের সংখ্যাটা বেশি, সেখানে তাদের কাছে কোনো আনন্দ নেই। এত যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়, মেন শিল্প তো গার্মেন্টস, আর হচ্ছে চাঁদপুরের ইলিশ, আর কিছু স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি, মেলামাইন ফ্যাক্টরি, এই তো বাংলাদেশের টোটাল শিল্পটা। তো সেগুলো যদি বন্ধ থাকে তাহলে মানুষের আনন্দ কোথা থেকে থাকবে? আর তো ভারতবর্ষে যেমন হাজার এক ইন্ডাস্ট্রি আছে, হাজার এক ওয়ে আছে, হ্যাঁ, ওখানে তো অত সব নেই। ওখানে সব শুধু অ্যাপারেল পার্কটাই ওখানে বিরাট ব্যাপার, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাপারেল পার্ক, হ্যাঁ, এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা বাংলাদেশে প্রচুর আছে। এছাড়া আর চাঁদপুরে ইলিশের মধ্যে 30 লক্ষ লোক ইনভলভ, চাঁদপুরে ইলিশে সারা বিশ্বকে ইলিশ খাওয়ায়। এছাড়া বাংলাদেশে মেলামাইন ফ্যাক্টরি আর স্পঞ্জ আয়রন কয়েকটা ফ্যাক্টরি, এই তো। আমি একটু ডক্টর দেবাশিস নন্দী আপনার কাছে আসবো দ্রুত। আমরা বিভিন্ন কেননা যে ছবি বা তথ্যগুলো আসছে সেই তথ্যগুলোর উপর একটা বিশ্লেষণ দরকার। ডক্টর ইউনূসের প্রত্যেক দিনই যেহেতু বাংলাদেশ নিয়ে জনমত আর প্লাস নিউজের সন্ধ্যে 7টায় আমরা করছি, আপনি জানেন প্রত্যেক দিনের আপডেট আমাদের কাছে মজুদ। এই যে ডক্টর ইউনূস বলছেন 7 সিস্টার্সের কথা, এবং যে সমুদ্র বন্দর বাংলাদেশের রয়েছে সেখানে চীনকে ইনভাইট করছেন, বলছেন যে আমরা এই সুযোগটা নিতে পারি, এবং হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে নেপাল এবং ভুটানের উদাহরণ দিচ্ছেন। অর্থাৎ কোথাও একটা জায়গায় চীনকে তিনি মানে আমন্ত্রণ করে আনতে চাইছেন, একটা অভিমুখী ভারতের দিকে রয়েছে, এবং এইভাবে বাংলাদেশের একটা অন্য রকমের একটা উন্নয়নের মডেল কি তিনি দিতে চাইছেন, সেটা কতটা রাজনৈতিকভাবে তার কাছে এখন কার্যকরী বা ফলপ্রসূ হবে। আবারও ওই শব্দটা বলছি, যেহেতু যেটা শাওন বলছে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালীন পর্যায়ে রয়েছে, সেটাও কি ডক্টর ইউনূস অনুভব করতে পারছেন, যেই জন্যে চীন, রাশিয়া, মানে তিনি সবার দরজায় কড়া নাড়াচ্ছেন? এরকম পরিস্থিতিটা ঠিক কখন তৈরি হয়, এবং সেই পরিস্থিতি অনুযায়ী ডক্টর ইউনূস যে কার্য করছেন সেটা কতটা তার গভীরতা রয়েছে? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। আমি 4-5টা ইঙ্গিত আসপেক্ট থেকে দিচ্ছি। প্রথম হচ্ছে মোহাম্মদ ইউনূস যে সময় ক্ষমতা নিলেন তারপর থেকে তিনি বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক দিকটা যদি বাদও দিই, বিদেশ নীতির ক্ষেত্রে এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। একটু আগে তো বললেন আমার সহবক্তা যে রতনবাবু, যে অবশ্যই এদের যে মূল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, পাশাপাশি যেটা হচ্ছে রেমিটেন্সের পরিমাণও কমে গেছে, যেটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়, সাউথ ইস্ট এশিয়া যায়, সেটাও কমে গিয়েছে। দ্বিতীয়ত যে বিদেশ নীতির ক্ষেত্রে ওরিয়েন্টেশন, প্রথম বাংলাদেশের সংকট জ্বালানি সংকট, এনার্জি সিকিউরিটি। কারণ বাংলাদেশে যে কিছু গ্যাস হয় সেটা ডোমেস্টিক পারপাসে ইউজ হয়, পাইপলাইন আগে ছিল, এখন সিলিন্ডার গ্যাসও রয়েছে। কিন্তু বাংলাদেশে যে ভেহিকেলস ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ জ্বালানি দরকার হয়, তার জন্য একদিকে প্রয়োজন হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, যেটা নেপাল এবং ভুটানের রয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়ান গ্রিড থেকে তো বিদ্যুৎ যাচ্ছে, সরকারি বেসরকারি আদানি দিচ্ছে, ভারত সরকারও দিচ্ছে। পাশাপাশি নেপাল থেকেও ইন্ডিয়া অনুমতি দিচ্ছে, কয়েক মাস আগে নেপাল থেকে ভারতের মধ্য থেকে বিদ্যুৎ যাচ্ছে, ভুটান থেকেও অনুমতি দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে তিনি চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়, স্ট্র্যাটেজিক বলুন বা প্রতিরক্ষা ক্ষেত্রে বলুন, কিছু বছর আগে তারা যুদ্ধ মানে কি বলবো সাবমেরিনস এনেছে, অত্যাধুনিক স্ট্র্যাটেজিক আর্মস এনেছে, পাশাপাশি প্রচুর ইনভেস্টমেন্ট আছে চায়নার বাংলাদেশে। এখন ইউনূস ভারত বিরোধিতা করে যে ক্ষমতায় টিকে আছেন তার অন্যতম শক্তি হচ্ছে চায়না। এখন তিনি চায়নাতে গিয়েছিলেন, যদিও আমি যতটুকু জেনেছি তার সফল হয়নি। তিনি যে উদ্দেশ্যে গেছেন, তিনি ওখানে গিয়ে কিছু চায়নাকে প্রভোগ করছেন, যাতে করে নর্থ ইস্ট ইন্ডিয়া তো চায়নার অনেক দিনের লক্ষ্য, এবং এই ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন, যারা ওই কোটা বিরোধী আন্দোলনের সার্জিস আলম গ্রুপ তারা রয়েছেন, তারা বিভিন্ন সময় নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে নেবেন, 7 সিস্টার্স কলকাতা দখল করে, এই ধরনের কথাবার্তা যারা বলেন। মোহাম্মদ ইউনূস এই দিয়ে দুটো বার্তা দিতে চাইছে। বার্তাটা হচ্ছে এই, একদিকে চীনকে প্রভোগ করা, নর্থ ইস্ট ইন্ডিয়া চীনের যে অভিমুখ ছিল সেটাকে আরও প্রভোগ করা, এবং একসময় আমরা ভুটানে ডোকলাম নিয়ে কি করেছি 2017-তে আমরা জানি।
যুদ্ধ হতে হতে হয়নি। এখন এটা করে চীনকে বার্তা দেওয়া আমরা এই সমস্ত কাজকর্ম যদি করো আমরা তোমাদের সমর্থন করব। দ্বিতীয়ত হচ্ছে ভারতকে বার্তা দেওয়া যে আমি তোমার যে প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে চায়না তার খুব ক্লোজ, এটা বোঝাতে চাইছি, বার্তা দিতে চাইছে। তৃতীয়ত যেটা উনি বলতে চাইলেন, বন্দর অবশ্যই বাংলাদেশের আছে, অনেকগুলো বন্দর আছে, বংলা, চিটাগাং, কক্সবাজারে একটা জাপান একটা পোর্ট তৈরি করছে, মাতারবাড়ি পোর্ট, চায়না চিটাগাং আরেকটা ডিপ সি পোর্ট তৈরি করছে। এটা অবশ্যই আমাদের যে ফুলবাড়ি করিডোর আছে শিলিগুড়ি দিয়ে, ওখানে প্রচুর ট্রেড হয়, কিন্তু মানে ভুটানে হয়, নেপালে হয়, ইন্ডিয়া থেকে যায়। এখন যদি সম্পর্ক ভালো থাকতো আমাদের সাথে তাহলে 4টি দেশে বেনিফিটেড হতে পারতো, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ইন্ডিয়া। এবং এছাড়াও BBIN বলে একটা সার্কের মধ্যে একটা মানে রিজিওনাল অর্গানাইজেশনের মধ্যে মানে সাব রিজিওনাল অর্গানাইজেশন আছে, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ভুটান, এরা ট্রেড করে। কারণ বাংলাদেশ তো ডিরেক্ট নেপালের সাথে ট্রেড করতে পারে না, ভুটানের সাথে করতে পারে না, ইন্ডিয়া কিন্তু অনেক আগে অ্যালাউ করেছে। এখন ইউনিস চাইছে যে নর্থ ইস্ট ইন্ডিয়া যদি চায়না ইনভলভ হয় তাহলে এতে মানে উনি ভারতের উন্নয়ন সম্পর্কে ভাবছেন, নিজের দেশের সম্পর্কে উন্নয়ন সম্পর্কে ভাবছেন, নর্থ ইস্ট ইন্ডিয়া কী করবে আমাদের প্ল্যান আছে অবশ্যই, অর্থাৎ উস্কে দেওয়া। এখন উনি একটা দেখবেন মন্তব্য করছে যে বাংলাদেশের সি অ্যাক্সেস দিতে পারে। ইন্ডিয়া তো অনেকগুলো মানে উপসাগর, সাগর, মহাসাগর হয়, ভারত মহাসাগর আছে, অ্যারাবিয়ান সি আমরা অ্যাক্সেস করি, আন্দামান সি আছে, বে অফ বেঙ্গল আছে। তো এটা কি সাধারণ মানুষ বোঝে না? বাংলাদেশের শুধু একটা কমন বে অফ বেঙ্গল আছে। সেটা আমার প্রশ্ন, যদি এটা চায়নাও জানো এই জিওগ্রাফিটা জানে না। হ্যাঁ, এরকম একটা মানে ওনার মধ্যে নোবেল লরিয়েট এরকম একটা কথা বললেন, এটা তো মূর্খের মতো কথাবার্তা, মানে খুবই অগভীর কথাবার্তা। এবং আরেকটা জিনিসটা যে আমার থার্ড ডাইমেনশন হচ্ছে এই, যখন কোনো সরকার দিশাহীনতায় ভোগে তখন দেখবেন কতগুলো বিদেশিদের ক্ষেত্রেও দিশাহীনতা লক্ষ্য করা যায়। মানে বিভিন্ন জায়গায় নক করে যেখানে সাড়া দেয়, যে উনি কিন্তু বিভিন্ন দেশে নক করেছেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পাকিস্তানে বলছেন যে তাদের ছাত্ররা যে পাকিস্তানে নিজেরই ফেলোশিপ দেওয়ার টাকা নেই, সেখানে বাংলাদেশের স্টুডেন্টদের নেবে, চুক্তি হয়ে গেছে। রাশিয়াতে পাঠাতে চাইছেন, রাশিয়া তো কোনো স্পন্সর করবে না, রাশিয়াতে টাকা দিয়ে অনেকে ডাক্তারি পড়তে যায়, কলকাতা থেকে যায়, সারা বিশ্ব থেকে যায়, এটা আজ থেকে নয়, 70-এর দশক থেকে যায়। আচ্ছা, চায়না, তারপরে মধ্যপ্রাচ্য, তারপরে সাউথ ইস্ট, এটা একটা দেশ করতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এই, তিনি যেহেতু অভ্যন্তরীণ রাজনীতিতে মানে বিতর্কের শিকার এবং সমালোচনার শিকার, তার জন্য তিনি চেষ্টা করছে, দেখাতে চাইছেন মিডিয়ার মধ্যে আমি কত চেষ্টা করছি দেশবাসীর জন্য। এবং এই সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে ইনি বার্তা দিতে চাইছেন আমি এই যে 1 বছরের কাছাকাছি সময় আছি, আবার সার্জিস আলম বলেন 5 বছর যাতে থাকেন, তাতে করে যুব সমাজ যারা সাঙ্গপাঙ্গ আছেন তাদেরকে কনফিডেন্সে আনা, যাতে করে আমাকে আরো বেশি সময় রাখো। এই জায়গা থেকে আসবো শাওন, এই যে সার্জিস আলম বলছে 5 বছর তারা ডক্টর ইউনূসকে, তার মতো এরকম একজন ব্যক্তি, স্টেটসম্যান, তাকে 5 বছর তারা ক্ষমতায় দেখতে চান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে। এই ব্যাপারটা ঠিক কি, মানে তারা কি নির্বাচন চাইছে? তারা কি নির্বাচনের মাধ্যমে তারা কি নিশ্চিত যে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হবেন, নাকি ওইসব ছাড়া 5 বছর প্রধানমন্ত্রী রাখার কি? এটা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের কি প্রতিক্রিয়া? আসলে ওরা 5 বছর ক্ষমতা চাচ্ছে কিসের জন্য আমি আপনাদেরকে বলি। ওরা যে নতুন একটা সংগঠন গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি ওদের শুধুমাত্র 5 থেকে 4 মাস হয়েছে, এটা তো ওইভাবে পরিচিতি লাভ করতে পারে নাই। ওরা চাইতেছে যে এটা যদি 5 বছর আমরা ডক্টর ইউনূসকে 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে রাখি, দেশের উপদেষ্টা হিসেবে রাখি, তাহলে ওদের যে পরিচর্যাটা, ওদের যে প্রচারণাটা ওরা এরা প্রতিটা জেলায়, প্রতিটা ইউনিয়নে এইভাবে করতে পারবে। এর জন্য ওরা চাইতেছে যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখলে আমাদের জন্য সুবিধা হবে। আর যদি ডিসেম্বর মাসে নির্বাচন দেয় তাহলে ইনশাল্লাহ আমি যতটুকু মনে করি জনগণ এই গত 8 মাসে দেখতে পাচ্ছে যে কি জুলুম এবং কি অত্যাচার হয়েছে। ইনশাল্লাহ আবারও নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনা নৌকা বিজয়ী হবে। ওরা এই ধরে ইউনূসকে 5 বছর রাখার জন্য চেষ্টা করছে এবং ওরা প্রস্তাব করছে। তাছাড়া ওদের কোনো স্বার্থ নাই, কারণ ওরা বুঝে গেছে যে ডক্টর ইউনূস যদি ডিসেম্বর মাসে নির্বাচন দেয় তাহলে আমাদের কোনো ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না। কারণ বাংলাদেশের 2টা পার্টি, একটা বিএনপি, একটা বাংলাদেশ আওয়ামী লীগ। এইখানেই সামনে একটা প্রশ্ন, বিএনপি কিন্তু বারবার করে তারা বলছে নির্বাচন চাইছে। মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে বাংলাদেশের রিজভী সাহেব, তাদের একটাই বক্তব্য হচ্ছে নির্বাচন কবে দিবেন, নির্বাচন কবে হবে, সংস্কার হচ্ছে একটা, প্রথমে আপাত সংস্কারের কথা বলতো কিছুদিন, যাতে একটু সরকার স্থির হয়ে বসতে পারে। কিন্তু এই নির্বাচন হলে বিএনপি আওয়ামী লীগের মধ্যেই লড়াইটা হবে, এটাই বলতে চাইছো। এবং সেখানে
এই নির্বাচন যদি হয়, আগে তো আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিএনপির প্রচণ্ড রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হতো, এখন কি সংঘর্ষিক পরিস্থিতি অনেকটাই কম, নাকি অনেক ক্ষেত্রে শোনা যায় ছাত্রলীগ বা অন্য ইয়ের উপর ছাত্রদল চড়াও হচ্ছে বা এই ধরনের অনেক কিছু খবর এসছে? এই মুহূর্তের পরিস্থিতিটা একটু জানতে চাইবো। বিএনপি চাচ্ছে যে অতি শীঘ্র নির্বাচন দেওয়ার জন্য, কারণ বিএনপি জানে যে বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নাই, তাদের কোনো অবস্থানে এখন বাংলাদেশের মাটিতে নাই। ওনারা চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে তত তাড়াতাড়ি ওনারা ক্ষমতায় আসতে পারবে, কিন্তু অথচ এটা ভুল, ওনাদের ভুল ধারণা। কারণ ভুল ধারণা কেন? জনগণ আর ওনাদেরকে চায় না। এই গত 16 বছরে যত এই মামলা হামলা বিএনপি না খাইছে, তার থেকে 7 লক্ষ মামলা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে ওনারা দিয়েছে। ওনারা চাচ্ছে যে আমরা জাতির উদ্দেশ্যে বলবো যে বিএনপি আর আওয়ামী লীগ মিলে গিয়েছে, আপনারা নির্বাচন দিয়ে দেন, কিন্তু তা না। ওনারা চাচ্ছে যে এই মুহূর্তে একটা নির্বাচন দিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে ধরিয়ে দেওয়ার জন্য, এবং বিএনপি আর জামাত প্রত্যেকটা পুলিশ নিয়ে বাসায় গিয়ে আপনার হলো আওয়ামী লীগের প্রত্যেকটা ছাত্রলীগের প্রত্যেকটা কর্মীকে ওনারা ধরায় দিয়েছে এবং মারধর করছে এবং সাধারণ জনগণকে লুটপাট করছে এই বিএনপি এবং জামাত যারা আছে। এবং বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে তত ওনাদের জন্য ভালো, যে তাহলে আমরা তো মানে সেটা বোঝা যাচ্ছে। আজকেও মির্জা ফখরুল আলমগীরের বক্তব্যতে সেটা রয়েছে। তবে এই যে কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। যারা এই অনুষ্ঠান দেখছেন, আবারও বলি, শাওন কিন্তু বলছে যে জামাতের সাথে ছাত্র দল বা এরা মিলেমিশে কিন্তু অনেক ছাত্র লীগের বা যারা লীগপন্থী, যারা তাদের বাড়িতে বাড়িতে চড়াও হয়েছে, পুলিশের দড়ি দিয়েছে, অত্যাচার করেছে। এবং দ্রুত নির্বাচন হলে যেহেতু একটা ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ, সেই কারণে হচ্ছে তারা নির্বাচনে জিতে আসার তারা স্বপ্ন দেখছে। কি বলছেন আজকে মির্জা ফখরুল আলমগীর, একটু শুনে নেবো। আমি রতন বাবুর কাছে আসবো। পরিচালিত করতে জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। খুব পরিষ্কার কথা। যে যেখানেই থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। খুব পরিষ্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নেই, আমরা বাংলাদেশের পক্ষে। বন্ধুগণ, আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ষড়যন্ত্র চক্রান্ত সকলের কাছে রয়েছে, দেশে বিদেশে ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশে। কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে বিএনপিও কি এখন বুঝতে পারছে যে নির্বাচন দ্রুত চাই, নির্বাচন না দিলে এই টাইম লাইন এর মধ্যে আমরা রাজপথে নামবো, সেটা কিন্তু বলছেন না। একদিকে হচ্ছে ইফতারে অংশ নিচ্ছেন, বিভিন্ন সময় ডাকলে তারা যাচ্ছেন, ডক্টর ইউনূসের সাথে কথা বলছেন, আবার এটারাও বলছেন। এটাই কি আপনি এটা মানে কি এটাই কি বিএনপির গভীরতার অভাব? ছাত্র সমন্বয়করা যে পার্টিটা করেছে, নতুন পার্টি, সেই পার্টি এখনও অর্গানাইজড হয়নি এবং সেটাকে করতে গেলে এটা কয়েক বছরের ব্যাপার। এটা কখনোই এই অবস্থায় নির্বাচন করলে ওদের খুঁজে পাওয়া যাবে না। তার কারণ উপজেলা, জেলা, সাব জেলা এবং বুথ কমিটিতে কোথাও লোক খুঁজে পাবে না। নির্বাচন করবে কারা? সায়েন্টিফিক ইলেকশন, মেশিনারি ইলেকশন রেজাল্ট উপহার দেয়, সেই জায়গাটায় ওরা জিরো। সেই জায়গাটায় আওয়ামী লীগ অনেক সংগঠিত, বিএনপি সংগঠিত। এই দুটো রাজনৈতিক দল অনেক দিন ধরে ক্ষমতায় ছিল, প্রতিটা সেক্টরে তাদের নিজস্ব লোক আছে। আমলাদের ক্ষেত্রে একটা সংগঠিত, এখনও পর্যন্ত দিল্লিতে হাসিনা বসে আছে বা বেগম জিয়া দূরে থাকুক, তারও কিছু পেটেন্ট এখনও নির্ভরযোগ্য অফিসার বাংলাদেশ প্রশাসনে আছে। শেখ হাসিনার তো রয়েছেই।
আর এখন এই মুহূর্তে সেনাবাহিনীর যা ক্ষমতা, না আমি সেনাবাহিনীটাই পরে আসছি, আচ্ছা, আমি সেখানে- যে সেখানে প্রশ্নটা এই এবার নতুন আমি আপনার পার্টি- কাছে রাখতে চাই, আমি শুনে নিয়েছি, যে প্রশ্নটা রাখতে চাই, আওয়ামী লীগের কাছে প্রশ্নটা কঠিন। আপনি বলছেন আওয়ামী লীগ বিএনপি দুটো মেজর দল, ঠিক কথায়, তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আমি তার আগেই প্রশ্নটা করলাম হচ্ছে শাওনকে, প্রশ্নটা এই জায়গাটায় জাতীয় নাগরিক পার্টি, তারও কমন এনিমি হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি, এবং শাওন যেটা বলছে তারা জামাতের সাথে মিলে কর্মী সংগঠক সবার বাড়িতে চড়াও হয়েছে, তারও কিন্তু কমন এনিমি এখনো আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগকে কতগুলো শক্তিকে সামলাতে হচ্ছে। এমতো পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনটাও দেয়, তাহলে আওয়ামী লীগ তো সংগঠিত হতে তার মানে যথেষ্ট বেগ পেতে হবে। না, নির্বাচন তো ওভাবে হবে না। নির্বাচন করতে গেলে সেনাবাহিনী ক্ষমতা হাতে না নিলে নির্বাচন হবে না, ইউনুসকে নিয়ে নির্বাচন হবে না। আর একটা কথা, একদম এটা ঘটনা। আর এই সময় তো যেটা মানে আওয়ামী লীগের জনসমর্থন এবং বিএনপির জনসমর্থন তো একটা আছে বাংলাদেশে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এর পার্টি সংগঠিত না, এ জানে নির্বাচন হলে আমাকে এখন ঘর গোছাতে গেলে কয়েক বছর এই সংস্কারের কথা বলে আমাকে থাকতে হবে, নির্বাচন পিছিয়ে দিতে হবে। জামাতে ইসলামের আমির খুব সুন্দর কথা বলেন, উনি এমন কথা বলেন যেন বেলুর মঠের স্বামী শিবামানন্দজি মনে হয়, আবার মনে হয় ভারত সেবাশ্রমের পূর্ণাত্মানন্দজি, আবার এদিকে মনে হয় দালাই লামা, এদিকে মনে হয় নেলসন ম্যান্ডেলা, এত সুন্দর কথা বলেন। আর এদিকে উনি বলছেন এই মেয়েটাকে মেরে ফেলা হলো, তার বাবাকেও মেরে ফেলা হলো, যেন মনে হচ্ছে। আর ওর লোকেরাই সমস্ত চারদিকে যত রকম হিংসাত্মক কাজকর্ম জামাতের লোকেরা এবং হিজবুল তাহরির লোকেরা এবং হেফাজতের লোকেরাই করছে, এবং তাদের সব রকম সমর্থন উনি করছেন। আর মুখে এমনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন। হ্যাঁ, অদ্ভুত টাইপের মানুষ, মানে এত বাজে মানুষ মানে বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় না কোনোদিন এসছে। হ্যাঁ, এত সুন্দর কথা বলে লুট, তরা, চাঁদা, জুলুম, খুন, রেপ সব নেতৃত্ব দিচ্ছেন, অদ্ভুত টাইপের মানুষ। হ্যাঁ, এখন আমি একটু দেবাশিস বাবু আপনার কাছে এই যে পর্যায়টা আপনি দেখলেন, সেখানে যে ঘটনা যেগুলো আসছে, মির্জা ফখরুল আলমগীর তিনি বলছেন কোথাও বিএনপির কোথাও যেন মনে হচ্ছে যে খুব চেষ্টা করেও নির্বাচনটা দিতে পারছে না, এদিকে মনে মনে আনন্দও হয়তো পাচ্ছে যে আওয়ামী লীগকে ভালো ধোলাই হচ্ছে, সে ধোলাইয়ে তাদের কর্মীরা অংশীদারিত্ব নিয়েছে। কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের একটা কঠিন পরিস্থিতি, সেখানে যে মেয়র আছেন এই যে গাজীপুরের, তার যে এরা সাংগঠনিকভাবে একসময় খুবই সক্রিয় ছিল বা অনেক কিছু তারা করতে পারেন, কিন্তু এই যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যদি বলি আওয়ামী লীগকে কিন্তু খুব প্ল্যানফুলি, খুব ডিজাইন এবং ওয়েল কোঅর্ডিনেটেড ওয়েতে, যদি আমরা একটু উদাহরণ দিই, মানে ধরুন 2007-08 সালের নেপালে পরস্পরের সাথে বিভিন্ন পার্টির লড়াই, যখন তারা ক্ষমতা এলে কেউ কাউকে করছে না, 16 বার হচ্ছে নির্বাচন হলো, কিন্তু এক পয়েন্টে সবাই ঠিক, রাজতন্ত্রের উচ্ছেদ করতে হবে। ঠিক বাংলাদেশেও যেন এক পয়েন্টে সবাই এক হয়ে যাচ্ছে, আওয়ামী লীগকে করতে হবে, আর বাদ বাকি হচ্ছে নানাজন নানাভাবে হচ্ছে তারা খেলে যাচ্ছে। এটাই আজকের বাংলাদেশ। ভুল বলছি কি? একদম ঠিক বলেছেন। অর্থাৎ কি বলবো, মানে আওয়ামী লীগকে কমন শত্রু তৈরি করে, মানে টার্গেট করে তারা এই জামাত, বিএনপি এবং নতুন যে ছাত্র সমাজের দ্বারা গঠিত রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে মাইনাস আওয়ামী লীগ একটা সিস্টেম তারা তৈরি করতে চাইছেন। এবং বিএনপি এখন একটা প্যাসিভ প্লেজার পাচ্ছে। কি প্যাসিভ প্লেজার? যে তারা নির্বাচন চাইছেন, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, ক্ষমতায় আসতে পারছেন না, কিন্তু তারা আনন্দ পাচ্ছেন পরোক্ষভাবে এই যে আওয়ামী লীগকে তো কোণঠাসা করা গেছে। কিন্তু বিএনপির মোহভঙ্গ হয়েছে এই, তারা মানে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে জামাতের সাথে ছিলেন, কিন্তু জামাত দেখা যাচ্ছে মূল যে ফোকাসটা জামাত নিয়ে নেয়, এবং জামাতের অনুগামী যে অন্যান্য ইসলামিক জঙ্গি সংগঠনগুলো রয়েছে, হিজবুল তাহরি এবং অন্যান্য যারা রয়েছে, এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন যেগুলো ছিল হাসিনার সময় প্রায় নিষিদ্ধ ছিল, আন্ডারগ্রাউন্ড ছিল, তারা সামনে চলে এসছে। এবং তারা অনিয়ন্ত্রিত, সামরিক বাহিনীকেও তারা মান্য করে না, পুলিশও তাদেরকে কন্ট্রোল করতে পারে না, যারা বাংলাদেশে এখন ল অ্যান্ড অর্ডারের জন্য দায়ী। এবার এই পরিস্থিতিতে দেখবেন তারেক জিয়া কিন্তু দেশে ফিরতে পারছে না, তার তিনিও সন্দিহান যে দেশে ফিরলে তার কি ভবিষ্যৎ হবে। এবং বিএনপি কিন্তু কোণঠাসা,
অর্থাৎ জামাতও তাদের সাথে একদিকে অ্যালায়েন্স করছে, এক সময় তো অফিসিয়াল অ্যালায়েন্স ছিল 2001 থেকে 2006, কিন্তু এখনও আছে, কিন্তু আরেকদিকে নেগেট করতে চাইছে এবং জামাত লিড করতে চাইছে। পাশাপাশি ছাত্র সংগঠনের যে নতুন দল তারা চাইছে ঘর গোছাতে আগামী কয়েক বছর সময় নিয়ে, তাদের তো সাংগঠনিক ক্ষমতা নেই। এবং ওই যেটা বললেন রতনবাবু ঠিকই বললেন, তাদের যে ইউনিয়ন পরিষদ, গ্রামে যে ওদের গ্রামীণ প্রশাসন, সেখানে তো ওদের কোনো শহর কেন্দ্রিক, ঢাকা বা চিটাগাং মূল শহরে কিছু কিছু আর আবেগপ্রবণ যেই ছাত্র সমাজের কিছু অংশ তারা কিছু সমর্থন করছে, এটা তো সিভিল সোসাইটি সকলে তাদের সমর্থন করছে না, এটা তারা ভালো করে বোঝেন। বলে এই পরিস্থিতিতে ইউনিসকে সামনে রেখে তারা সাংগঠনিক তৎপরতা বাড়াতে চাইছেন। কিন্তু এই পরিস্থিতিতে যেটা মূল বিপদ বাংলাদেশে, সেটা দেখবেন আগামী দিনে একটা সিভিল ওয়ারের মতো হলেও হতে পারে। কারণ হচ্ছে সামরিক বাহিনী কিন্তু খুব বিরক্ত। কারণ বিরক্ত এই কারণে যে কিছুদিন আগে ওয়াকার যেমন মন্তব্য করেছেন, এখন ছাত্র সংগঠনের ছেলেপুলেরা এখন পুলিশের কাঁধে হাত দিয়ে কথা বলে, এরপর আমাদের কাঁধে হাত দিয়ে কথা বলবে। অর্থাৎ সামরিক বাহিনী যে গরিমা হারাতে চলেছে এবং আগামী দিনে তারা বলছে আমরা ব্যারাকে ফিরে যেতে চাই, নর্মাল কাজকর্ম করতে চাই। এই যে সবসময় সরকারকে সাপোর্ট করা আমাদের কাজ নয়, তার জন্য ইঙ্গিত দিয়েছিলেন আগামী দিনে যদি ছাত্ররা সংযত না হয় তাহলে কিন্তু আমরা কিছু বিকল্প দমন করবো। তার মানে সামরিক অভ্যুত্থানের কথা কিন্তু পরোক্ষভাবে ইঙ্গিত দিলেন। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত, যেমন এরশাদের বিরোধিতা যখন হয়েছিল, মানে 90-এর ডিসেম্বরে এরশাদ উৎখাত হলে মানে বিএনপি, আওয়ামী লীগ সব দল এবং বাংলাদেশের যে সমাজতান্ত্রিক দলগুলো একত্রিত হয়ে উৎপাদন করেছিল, ছাত্র সংগঠনও ছিল। সেরকম একটা নাগরিক সমাজে পজিটিভ একটা আন্দোলন দরকার। কারণ বাংলাদেশে এই অচল অবস্থা থাকলে অর্থনৈতিক তো বিপর্যয়ের দিকে গিয়েছি, প্লাস গৃহযুদ্ধ হতে পারে, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি ইঙ্গিত করলেন। বাংলাদেশের নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজের একটা বড় অংশ যারা আওয়ামী লীগের সময় যারা হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যারা ছিলেন, তাদের কি করুণ পরিণতি রয়েছে, তারা একেবারে নিশ্চুপ করে দেওয়া হয়েছে। নাগরিক সমাজের সক্রিয়তা সেই জায়গাটায় দেখা যাচ্ছে, সেখানে অনেক বেশি তারা নাগরিকের থেকে অনেক বেশি তারা হিজবুতি, কেউ তৌহিদি জনতা, এই যে সমস্ত আসছে, অর্থাৎ নাগরিক ভোটার, এই কনসেপ্টটাই অনেকটা যাচ্ছে এবং ক্ষীণভাবে প্রচেষ্টা চালাচ্ছে যারা নাগরিক এই পার্টি, তাদের সেই প্রচেষ্টার মধ্যে কোনো আন্তরিকতা আছে? আপনারা বুকে হাত দিয়ে বলুন, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা বাংলাদেশে রয়েছেন, নেই। এর মতো পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন, যখন ঈদের আনন্দ হচ্ছে, আবারও বলছি যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় যারা খুব আতঙ্কের মধ্যে সব সময় থাকে, এবং একটা সর্ববৃহতের মানুষের মধ্যে যখন একটা উৎসবের মেজাজ, একদিকে আওয়ামী লীগের তারা যেমন ব্রাত্য বা তাদের যেমন কোণঠাস অবস্থায় রয়েছেন, ঠিক তেমনই তাদের অবস্থা। এবং তাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার আগামী সময় অর্থাৎ ঈদের এই ছুটি যখন শেষ হবে, তার শুনানি হবে জামিনের, কি পরিস্থিতি বা কি আশা করা যেতে পারে? একটা ছোট্ট প্রতিবেদনকে এবার সঙ্গে নেব। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 3 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি সেদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রও বটে। আর কবে জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু? বারবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে বাংলাদেশের আদালতে। রাষ্ট্রদ্রোহী হিসেবেই তাকে জেলবন্দি করে রাখতে চায় অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এ নিয়ে শুধু বাংলাদেশের সংখ্যালঘু বৃত্তেই নয়, তোলপাড় পরে এপার বাংলার হিন্দু সমাজেও। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যাতে মামলা না লড়েন তার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছিল। চট্টগ্রামের নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিন শুনানি যাতে হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। পরবর্তীতে চিন্ময় প্রভুর হয়ে এখন মামলা লড়ছেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। 2024 সালের অগাস্ট থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চলেছে বাংলাদেশে। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। এরই মাঝে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি ঘিরে আরও উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। সেই থেকেই চিন্ময় প্রভুকে রাখা হয়েছে চট্টগ্রামের কারাগারে।
গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফেরোজ খান। গত 31শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতাই। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে 26শে নভেম্বর চট্টগ্রামের আদালতের বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকেই জড়ো হয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানাতে। সেই জনতার উপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এই সংঘর্ষে এক আইনজীবী খুন হন। সেই খুনের ঘটনায় সব মিলিয়ে 21 জন হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যাতে মামলা না লড়েন তার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করারও অভিযোগ উঠেছিল। ঈদের ছুটির পরে এপ্রিল মাসে বাংলাদেশ হাইকোর্ট খুলতেই প্রথম সপ্তাহেই মামলাটি উঠতে পারে এজলাসে। গত 19শে মার্চ এই সংক্রান্ত নির্দেশ দেয় বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ। এই বিষয়ে চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, 23শে এপ্রিল এই রুলের ওপর শুনানি হতে পারে। এখন দেখার হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরক জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী 23শে এপ্রিল হয় কিনা, সেই উত্তরের অপেক্ষায় ছিলেন সকলে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এই তো পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে। একদিকে কবে এই সংকট মুক্ত হবে, যেখানে সংখ্যালঘু থেকে শুরু করে সকলের একটা কণ্ঠস্বর আসবে, ইনক্লুসিভ রাজনীতি সত্যিকারের হবে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেখানে আরও রিফাইন্ড হয়ে আসবে আওয়ামী লীগ বা যাদেরকে এরকম রাজনৈতিক প্রবল হিংসার সামনে এখন তারা পড়েছে। কোথাও এর থেকে কিভাবে হবে এবং আগামী দিনের কি পদক্ষেপ তারা নিতে চলেছে আমি একটু জানার চেষ্টা করবে খুব সংক্ষেপে। ছাত্রলীগের সায়ন সরকার, আপনার কাছ থেকে সায়ন, আগামী দিনের পদক্ষেপ কি আওয়ামী লীগ বা ছাত্রলীগের? আমরা ইনশাল্লাহ আগামী দিনে এবং বিগত দিনে যা করেছি আমাদের সাধারণ মানুষের পাশে খাড়াবো এবং আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা জনগণের স্বার্থে যা যা উন্নয়ন করেছি আমরা আপনারাও জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কি কি উন্নয়ন করেছে এবং বাংলাদেশের জনগণ তা প্রমাণ পেয়েছে যে কি কি উন্নয়ন ঘটেছে। কারণ যে জায়গায় পদ্মা সেতু ফরিদপুর গেতে লাগতো মানুষ 4-5 ঘন্টা লাগতো ফেরি এপার ওপার গেতে, কিন্তু সে জায়গায় দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু দিয়েছে এবং ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস যা আছে এবং এই উন্নয়ন দ্বারা আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা ইনশাল্লাহ আবারও মাস্টার প্ল্যানিং সাজাচ্ছি যে আগামী নির্বাচনে আমরা কিভাবে প্রস্তুতি নিব এবং আমাদের এই গাজীপুরের। কিন্তু শাওন, একটা প্রশ্ন না করলেই নয়, এই মতো পরিস্থিতিতে কিছু তো হয়েছিল, বারবার বিরোধীরা বা এই যে যারা সমন্বয়ক যারা ছিলেন কেউ বলছেন যে কোনো অনুশোচনা বা আফসোস আওয়ামী লীগের নেই। এত ঘটনা ঘটলো 5ই আগস্ট, 4ই আগস্ট, তার আগে কোথাও হয়নি, কোথাও কি একটা ভুল হয়েছে, সে প্রকাশ্যে কি ভুল স্বীকার আগামী দিনে করবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ? এই প্রশ্নটা অনেকেই করেন। আমাদের তো কোনো ভুল হয় নাই, আমাদের কোনো ভুল হয় নাই। আমরা দেশের স্বার্থে, আমরা জনগণের পাশে ছিলাম, আমরা দেশের স্বার্থে সবকিছু করেছি, কিন্তু আমাদের দ্বারা জনগণের কোনো ক্ষতি হয় নাই। আমরা জনগণের ছাত্র ভাইদের এখনো বুঝাচ্ছি যে আমরা কখনোই তোমাদের বিপক্ষে ছিলাম না। হয়তো বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু আমরা তোমাদের বিপক্ষে কোনো কিছু করি নাই। কারণ ওরা ছাত্ররা এই যে আবু সাইদকে যে হত্যা করেছে, এই আবু সাইদের পুরো মাস্টার প্ল্যানিং করছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস। ওরা দেখছে যারা বেশি জনপ্রিয় তাদেরকে যদি আমরা মেরে ফেলি তাহলে এই দায়ভার যাবে হলো ইয়ের উপরে, এই আওয়ামী লীগের উপরে। পুলিশ হত্যা করেছে এবং ছাত্র হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যার পিছনে দায়ী হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস, মাহফুজ এবং যারা যারা সমন্বয়ে গেছে তারা। বেশ মারাত্মক অভিযোগ হচ্ছে শাওন সরকারের কাছ থেকে, মারাত্মক অভিযোগ যে আবু সাইদের যে ঘটনা আমরা দেখেছিলাম হত্যাকাণ্ডের, তার পরিকল্পনা করেছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম
এবং বেশ কিছু অন্যান্য সমন্বয়করা, এটাও হচ্ছে মেটাকুলার অতি সংক্ষেপে, সময় খুব কম। দেবাশিস বাবু, মানে বলছে যে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু এইটা হচ্ছে তারাই সংগঠিত করে তারাই ঘটনা, তাহলে ক্ষমাটা তারা কেন চাইবে, এই প্রশ্ন তুলছে ছাত্রলীগের নেতা। এটা তো আসলে প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু অন্যান্য কিছু বিষয় যদি আওয়ামী লীগ নিজেকে সংশোধন করে, বিশেষ করে আগে তো তারা নির্বাচন করতে দেয়নি, এটা তো ঘটনা সত্যি, অর্থাৎ গণতন্ত্রকে একটু শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, সুতরাং সেই জায়গায় ক্ষমা চাইতেই পারে। ওকে, আপনি কি মনে করেন ক্ষমা চাওয়া উচিত? ক্ষমা চাওয়া উচিত মানে বাংলাদেশে হাসিনা 83 লক্ষ কোটি টাকার বিওটিতে কাজ করেছে, এবং সে যা কাজ করেছে সংখ্যাবে আমি বলে দিই খুব তাড়াতাড়ি করে, না সংখ্যা বলতে হবে না, প্রচুর কাজ করেছে, আমি সমস্ত কাজটাই আমি জানি, টোটাল 83 লক্ষ কোটি টাকার পুরো কাজটা। এখন বাংলাদেশের কিছু নেতা আছে, যেমন পাওয়ারে থাকলে বড় রাজনৈতিক দল হলে প্রতিক্রিয়াশীল চক্র তৈরি হবে, দীর্ঘদিন ক্ষমতা থাকলে আপনার মধ্যে থেকে প্রতিক্রিয়াশীল চক্র ঢুকবেই, যেটা সব জায়গাতে আমাদের ইন্ডিয়াতেও হয়, তা পাওয়ার পার্টিতে হবেই, তাকে ঠিকমতোভাবে রেকটিফাই, তাদেরকে চেঞ্জ করে আবার ফ্রেশ ব্লাড দিতে হয়, সেটা আওয়ামী লীগ করেনি, তাকে প্রশ্রয় দিয়েছে। নাহলে ওবায়দুল কাদের, সালমান এফ খান যে চুরি ডিপুমানি এবং এরা করেছে, ডিজিটালাইজেশন বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যেটা জয়ের নেতৃত্বে করেছে হাসিনা। আজকে একেবারে আমি জানি যে অনেক কিছু বলার রয়েছে, যেহেতু এভাবে কিন্তু সময় অনেকটাই অতিক্রান্ত হয়েছে, তাই আজকে এখানেই শেষ করছি, এবং হচ্ছে আগামী দিনেও আমরা বারবার এবং সন্ধ্যে 7টায় আপনাদের আরও বেশি মতামত চাই, আরও বেশি আপনারা যারা সম্প্রচার দেখছেন তারা তো বটেই, আর যারা লাইভ স্ট্রিমিংয়ে দেখছেন তাদের কাছ থেকেও মতামত চাই, সমালোচনা চাই, যাতে আমরা আরও বেশি প্রাণবন্ত করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই উপমহাদেশে বিভিন্ন বিস্তীর্ণ জায়গা। এটা সবচেয়ে বড় কারণ, গণতন্ত্র মজবুত হলে সংবাদ মাধ্যম মজবুত হবে, তারা আরও কথা, মানুষের কথা আরও সামনে তারা সোচ্চারে নির্ভীকভাবে তুলে নিয়ে আসতে পারবে। যদি যেখানে যারা ব্যর্থ হচ্ছেন সেটা তাদের থেকেও বড় প্রশ্নটা হচ্ছে সেখানে গণতন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা, এটার বিগ কোয়েশ্চেন। ধন্যবাদ শাওন সরকার আপনাকে, ধন্যবাদ ডক্টর দেবাশিস নন্দী আপনাকে, এবং রতন হাতি আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।